কি বলবেন, কি করবেন? গালিগালাজ করবেন? আমি কি বলবো? ভৎসনা করব, যুক্তি দিয়ে বোঝাবো, অপমান করব? কার গায়ে লাগবে? কার কি হবে? তাতে কি বদলাবে? কে লজ্জা পাবে? প্রায় 25,000-এরও বেশি চাকরি বাতিল হয়ে গেছে, জাস্ট ক্যান্সেলড, অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বাতিল। আমি যদি আজ এখানে বসে বলি যে এই চাকরিগুলো বাতিল হওয়ার কথা ছিল না, যারা চাকরি হারালেন তাদের হারানোর কথা ছিল না, তাহলে ওই আতা গাছে তোতা পাখির মতো এই কথাগুলো বলে বলে মিথ্যে কথা বলা হবে। কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন প্রথম এই রায় সামনে এসেছিল যে 25,000-এরও বেশি চাকরি বাতিল করা হচ্ছে, তখনই মোরলেস সবাই এটা বুঝতে পেরেছিলেন যে এই চাকরিগুলোকে আর বাঁচানো যাবে না, আর এগুলোকে বের করা যাবে না। কিন্তু তখনও দাঁড়িয়ে উনি চিৎকার করে বলেছিলেন, আমি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব, আমি যাবই সুপ্রিম কোর্টে। কেন? কারণ সেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার কথা ছিল, এটাকে স্ট্রেচ করা হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে। কেন? রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আদালতে দাঁড়িয়ে আদালতের তরফ থেকে বারবার প্রশ্ন করা হয়েছে যে আপনারা এটা আলাদা করতে পারবেন কিনা, এবং রাজ্য সরকার দাঁড়িয়ে বলেছে যোগ্য অযোগ্য আমরা আলাদা করতে পারবো। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু এই প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারকে যে আপনারা বলুন কিভাবে আপনারা আলাদা করবেন যোগ্য অযোগ্য, আর সেটা যদি করতে না পারেন তাহলে কিন্তু এই সমস্ত চাকরি বাতিল হবে। 25,000-এর বেশি চাকরি আমি বাতিল করে দেব। When he said it, he did not hesitate, he did not stutter, it was a warning, এবং রাজ্যের তরফ থেকে স্পষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি। তার ফলাফল আমরা আজ দেখতে পাচ্ছি, 25,000-এর বেশি চাকরি বাতিল হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আশাবাদী রয়েছেন তারা বলছেন এর কোনো প্রভাব নির্বাচনে দেখতে পাওয়া যাবে না। এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় এলো, এর সরাসরি কোনো প্রভাব 2026-এর বিধানসভা নির্বাচনে দেখা যাবে না। আরে হাইকোর্টের তরফ থেকে যখন চাকরিটা বাতিল করা হয়েছিল তখন তো লোকসভা নির্বাচন চলছে, তার কোনো প্রভাব পড়েছে লোকসভা নির্বাচনে? আমরা তো 2019-এর থেকেও 2024-এ আরও ভালো ফলাফল করেছি। যারা তৃণমূল কংগ্রেসের মধ্যে একটু সতর্ক তারা বলছেন আমরা একটা রিভিউ পিটিশনে দেব, এরপর দেখব কি হয়। আর এগুলোরও ওপরে যিনি রয়েছেন তিনি কে? তিনি মুখ্যমন্ত্রী। তিনি কি বলছেন? ইংরেজিতে বেশ কয়েকটা ভালো ভালো শব্দ আছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ভার্ডিক্ট সামনে রাখা হয়েছে সেখান থেকে একটা জায়গা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এতক্ষণে অনেকেই হয়তো সেটা আপনাদের পড়ে শুনিয়েছে, কিন্তু আমিও আপনাদের এই জায়গাটা শোনাতে চাই। সুপ্রিম কোর্ট বলছে, in our opinion, this is the case where the entire selection process is vitiated and tainted beyond resolution. এই গোটা প্রসেসটাকে এমনভাবে কালিমালিপ্ত করা হয়েছে এবং এমনভাবে বিকৃত করা হয়েছে যে এটার মধ্যে আদৌ আসল কিছু পড়ে আছে কিনা সেটা খুঁজে দেখার জায়গাটা পর্যন্ত নেই। তারপরে বলা হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড ফ্রড অন আ লার্জ স্কেল কাপলড উইথ দ্য ইন্টেনশন টু কভার আপ have tainted the selection process beyond repair. আপনি পশ্চিমবঙ্গে বসবাস করেন, ম্যানিপুলেশন এবং ফ্রড আপনাকে বোঝানোর আলাদা করে কোনো প্রয়োজন নেই। এবং তারপর বলা হচ্ছে ইন্টেনশন টু কভার আপ, এটাকে লুকানোর চেষ্টা করা হয়েছে। সমস্তটা জানার পর প্রত্যক্ষ মদতের মাধ্যমে এই গোটা জিনিসটাকে ঢাকা দেওয়ার, কভার আপ করার চেষ্টা করা হয়েছে। একটা জিনিস হয়ে গেছে, তাহলে চলো কি করে এটাকে বেটার করতে পারি, অন্য কি করা যেতে পারে, কিভাবে সমাধান হতে পারে, সুরাহা করা হতে পারে। না, গোটা জিনিসটাকে কভার আপ, ইচ্ছা করে কভার আপ করার চেষ্টা করা হয়েছে। ইটস আ ম্যালিফাইড ম্যালিস। এবং এরপরে বলা হচ্ছে দ্য লেজিটিমেসি অ্যান্ড ক্রেডিবিলিটি অফ দ্য সিলেকশন প্রসেস আর ডিনিউডেড। গোটা জিনিসটার মধ্যে বিশ্বাসযোগ্যতা বা ভরসার যদি কোনো জায়গা পড়েছিল সেটাকে স্ট্রিপ করে নেওয়া হয়েছে, ডিনিউডেড। পাতি বাংলায় বলতে গেলে বিশ্বাসযোগ্যতা এবং ভরসার জায়গা উলঙ্গ হয়ে রাস্তায় নাচানাচি করছে। আর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথা বলার কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করছেন এবং সেখানে তিনি চিৎকার করছেন, শি ইজ শাউটিং। তার যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের তিনি দোষ দিচ্ছেন, তিনি বিজেপিকে দোষ দিচ্ছেন, তিনি সিপিআইএমকে দোষ দিয়েছেন যে এটা তাদের দোষ, তারা করেছে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। অ্যান্ড শি ইজ শাউটিং, শি ইজ নট কিপিং হার ভয়েস ডাউন। তিনি চিৎকার করছেন যেন তার সঙ্গে কোনো অপরাধ করা হয়েছে, শি ইজ দ্য ভিকটিম হিয়ার। যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকে আত্মহননের কথা ভাবছেন, এই তথ্য সামনে উঠে আসছে। তারা দিশেহারা হয়ে গেছেন, তারা সর্বশান্ত, তারা কি করবেন কিছু ভেবে উঠতে পারছেন না। এর দায় কার? এই দায়িত্ব কে নেবে?
আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন দায় কার। দায় কার? বিরোধী রাজনৈতিক দলগুলোর, বিজেপির দায়, সিপিএম এর দায়, সুপ্রিম কোর্টের দায়। তার নিজের কোনো দায়, তার সরকার, তার প্রশাসন, কারুর কোনো দায় আছে? না, একেবারে না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন অন্য সবাই খারাপ, শুধু তিনি ভালো, এবং তার দল ভালো, তার সরকার ভালো, বিরোধীরা সবাই খারাপ, সুপ্রিম কোর্টও খারাপ। এবং তারই সঙ্গে এখন যে আশঙ্কার কথা সামনে উঠে আসছে যে 26,000 শিক্ষক প্রায় তারা স্কুলে যাবেন না, তাহলে পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমটার কি হবে? গোটা এডুকেশন সিস্টেমটা কোল্যাপস করে যাবে। তার সলিউশনও বের করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। 2 ঘন্টার মধ্যে আপনি ওনাকে জিজ্ঞেস করুন, উনি সমাধান বের করে ফেলেছেন। আর সেটা কি না, 30শে এপ্রিল থেকে স্কুলগুলোকে ছুটি দিয়ে দেওয়া হবে। গরমের ছুটি পড়ে যাবে 30শে এপ্রিল থেকে। মাঝখানের যে কটা দিন আছে সেই কটা দিনে তো এমনি অনেকগুলো হলিডে আছে, সরকারি ছুটি আছে, অত কিছু ভাবার দরকার নেই। 30শে এপ্রিল থেকে ছুটি, মে মাস পর্যন্ত ছুটি চলবে, তারপর 1 মাস পড়াশোনা সেভাবে না করলেও হবে। আর 3 মাসের মধ্যে কোর্ট যেরকম বলেছে একদম অক্ষরে অক্ষরে সবটা পালন করে তিনি তো ব্যবস্থা করেই দেবেন 3 মাসের মধ্যে। অতএব এখন এইটাই হচ্ছে সমাধান। এবং এই যে পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেম কোলাপস করে যাওয়ার আশঙ্কাটা তৈরি হচ্ছে, এই পরিস্থিতি তৈরির দায় কার? কেন হলো? সেখানেও তার নিজের কোনো দোষ নেই, তার সরকার, তার প্রশাসন, কারোর দোষ নেই, বিরোধীদের দোষ। কেন্দ্রীয় সরকার টার্গেট করছে না পশ্চিমবঙ্গকে, ওই জন্য তো এডুকেশন সিস্টেমটা কোল্যাপস করে যাচ্ছে। তার কোনো দোষ নেই। তিনি এতই অসাধারণ একজন মহিলা, শি হ্যাজ নট ফাউন্ড আ সিঙ্গেল ব্লেম। তার নিজের, তার সরকারের, তার দলের, তার প্রশাসনের একটা কোনো ভুল, কোনো দোষ তিনি খুঁজে পাননি। কারুর কোনো দোষ নেই তার নিজের সরকারের, সবটা অন্যদের, অন্য সবাই খারাপ। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন যে উনি জানেন এরপর উনি কি করবেন, কিন্তু সেটা উনি সবার সামনে বলবেন না। আবার নতুন কিছু একটা উনি বলবেন, কিন্তু এখন যে কথাটা উনি বলছেন সবার সামনে, যেটা জানিয়ে রাখছেন, সেটা হচ্ছে যে এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তাদের একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন রয়েছে। তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটি বৈঠক করতে চায় এবং তাদের আবেদন যে মুখ্যমন্ত্রীও যদি সেখানে উপস্থিত থাকেন খুব ভালো হবে। তো মুখ্যমন্ত্রী আমাদের এতটাই মানবিক যে তিনি জানিয়ে দিয়েছেন তিনি সেখানে উপস্থিত থাকবেন। 7 তারিখ এই বৈঠক হবে এবং সেখানে অবশ্যই তিনি যাবেন, তিনি শুনতে যাবেন। এই যে শিক্ষক শিক্ষিকারা যারা বঞ্চিত হয়েছেন, এত কষ্ট পাচ্ছেন, তাদের কথা শুনতে যাবেন। আজ এই মুহূর্তে যখন দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়ছেন, হাউ হাউ করে কাঁদছেন। কেউ বলছেন মায়ের চিকিৎসা কিভাবে হবে, কেমোথেরাপি কি করে চালাবো, সংসার কি করে চালাবো, বাচ্চা ছেলে রয়েছে তাকে কি করে দেখবো, বাচ্চা মেয়েটার স্কুলের মাইনে কি করে দেবো, এই সমস্ত কিছু নিয়ে যারা কান্নায় ভেঙে পড়ছেন, কয়েকদিন তারা কাঁদুন, বুক চাপড়ে নিন, শোকটোক পালন করে নিন। তারপর আমাদের মুখ্যমন্ত্রী এতটাই মানবিক যে 7 তারিখ তিনি যাবেন তাদের দুঃখের কথা শুনতে। একটা এসি হলে বসে সুন্দর করে বৈঠক করে তিনি তাদের কথা শুনবেন। যেভাবে উনি প্রশাসনিক বৈঠক করেন, এমন একটা সেটআপের মধ্যে যেখানে সবাই ওনাকে জি হুজুর করবে, উনি যা বলবেন তাতে সবাই হ্যাঁ হ্যাঁ করবে, এই রকম একটা জায়গায় তিনি তাদের কথাবার্তা শুনতে যাবেন। এবং আপনাদের মনে আছে আরজি করের ঘটনা হওয়ার পরে যখন ডাক্তাররা সবাই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষেপে আছে, সেই সময় তৃণমূলের তরফ থেকে তড়িঘড়ি একখানা ওই প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন বলে একটা আলাদা সংগঠন তৈরি করা হয়েছিল। সেটা করতেও 2-3 মাস সময় লেগেছিল। এক্ষেত্রে আগে ভাগে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন যে তিনি কিন্তু যাচ্ছেন। এই ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষক শিক্ষিকারা আসবেন তার সঙ্গে কথা বলতে, তিনি তাদের কথা শুনতে যাচ্ছেন। এবং এখন এই বৈঠকে এবং এই ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনে প্রচুর মানুষের ভিড় হবে, প্রচুর শিক্ষক শিক্ষিকারা যাবেন। তার কারণটা হচ্ছে তারা তো অসহায়, তাদের হাতে আর তো কোনো উপায় নেই। ডুবন্ত মানুষের কাছে যেরকম খড়কুটোই সব, সেরকমই তাদেরও যেখানে তারা একটু আশা পাবেন, যে তাদের কথা শুনবেন, কোথাও থেকে যেখান থেকে তারা সুরাহার একটু মাত্র আশা দেখতে পাবেন, সেখানেই তারা যাবেন, সেখানেই তারা বলার চেষ্টা করবেন এবং সেই বৈঠকেও তারা এটা করতেই যাবেন। মুখ্যমন্ত্রী যেরকম এতদিন নানা রকম কথা বলে এসেছেন, আমি চ্যালেঞ্জ করব, আমি সুপ্রিম কোর্টে যাব, আমি এটা দেখে নেব, সেটা দেখে নেব, আবার তিনি সেই রকমই কোনো ভুজুং ভাজুং দেবেন এবং আবারও যারা যাচ্ছেন তার সঙ্গে কথা বলতে বা তার কথা শুনতে, তারা এই কথাগুলোকেই বিশ্বাস করবেন। কারণ আবারও তাদের কাছে এগুলো শোনা এবং বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই, তাদের হাতে আর কিচ্ছু করার নেই। রাজার পাপে প্রজার সর্বনাশ, রাজার দোষে প্রজার সর্বনাশ। রাজা দোষ করলে, পাপ করলে সেই শাস্তিটা রাজাকে কখনো ভোগ করতে হয় না, ভোগ করতে হয় কাদের? প্রজাদের। রাজার কিন্তু কিচ্ছু এসে যায় না। দিস ইজ দ্য রিয়ালিটি হিয়ার। আপনি একবার কল্পনা করুন, আপনার সামনে একটা টিভি স্ক্রিন রয়েছে এবং টিভি স্ক্রিনটা 3টে ভাগে ভাগ হয়ে গেছে। একটা খোপে, একটা ভাগে একজন মহিলা, একজন পুরুষ, একজন মাঝবয়সী মানুষ, একটা গোটা প্রজন্মের শিক্ষক শিক্ষিকারা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের প্রত্যেকের মধ্যে ভয়, লজ্জা, দ্বিধা, আতঙ্ক, তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন, পর মুহূর্তে তারা কি করবেন তারা কিচ্ছু জানেন না।
একটা ক্ষোভে এই পরিস্থিতি যেখানে এত হাজার হাজার মানুষ তারা পর মুহূর্তে কি করবেন তারা জানেন না, ঠিক তার পাশের ক্ষোভে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে চিৎকার করছেন। মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, তিনি খুব ভালো করে জানেন যে তিনি কি করবেন, তিনি কি করেছেন, এরপর তিনি কি করতে চান। তিনি চিৎকার করে বলে চলেছেন অন্য সকলের দোষ। আজকের এই পরিস্থিতির জন্য কে দায়ী? বিরোধী রাজনৈতিক দল দায়ী, বিচার ব্যবস্থা দায়ী, কেন্দ্রীয় সরকার দায়ী। শুধু কার কোনো দোষ নেই, তার নিজের দলের, তার সরকারের কোনো দোষ নেই। তিনি চিৎকার করে চলেছেন। আজ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও বেশ একটা দরদ প্রকাশ্যে উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে তৎকালীন শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দেওয়া হয়েছে, এখনো জেলে রেখে দেওয়া হয়েছে। সত্যি তো, কতদিন জেলে রাখা হবে আর? তিনি বলছেন একজনের দোষে কতজন শাস্তি পাবে, জেলে রেখে দেওয়া হয়েছে তাকে। সত্যি কি কষ্টের কথা বলুন তো। আর ঠিক তার পাশে স্ক্রিনে, ঠিক তার পাশের ওই ক্ষোভটার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় আজ যেদিন এই সামনে এসেছে সেই দিনের ছবি, সিবিআই এর বিশেষ আদালতে জামিন চাইতে গেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলছেন আমার মক্কেলকে যে কোনো শর্তে, যে কোনো মূল্যে জামিন দেওয়া হোক, ধর্মাবতার আমার মক্কেলকে ছেড়ে দেওয়া হোক। তিনি কোনো দোষ করেননি, ওএমআর শিট তিনি ধ্বংস করেননি, ওএমআর শিট পোড়াননি, 2.5 বছরের বেশি হয়ে গেল তিনি জেলে রয়েছেন, এবার তাকে ছেড়ে দেওয়া হোক, তাকে এইবারে আপনি জামিন দিন। এবং সেখানে সিবিআই এর ওই বিশেষ আদালতের আইনজীবী যখন সিবিআইকে প্রশ্ন করছে যে আপনাদের এই বিষয় নিয়ে নতুন করে কিছু বলার আছে, সিবিআই আদালতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে বলছে না, আমাদের কিচ্ছু বলার নেই। তাহলে আজ থেকে 2 দিন পরে, আজ কাল পরশু এর মধ্যে 7 তারিখের আগে পার্থ চট্টোপাধ্যায় যদি জামিনটা পেয়ে যান, তখন কি হবে বলুন তো? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক শিক্ষামন্ত্রী এবং মানবিক প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং করতে যাবেন মানবিকতা দেখাতে। এই কলিযুগে অনেকেই প্রশ্ন করেন না, মানবিকতা আজ কোথায়? মানবিকতা পশ্চিমবঙ্গে। মানবিকতা কোথায়? মানবিকতা হেথায়। আজকের পর্বটা এখানেই থামাচ্ছি। ভালো থাকবেন, আর বলবো না। যাকগে, পরের দিন দেখা হবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি।